Okay, so here you can introduction of part of speech. Part of speech জিনিসটাকে এটা আমাকে আগে বুঝতে হবে। First of all, we have to know the actual definition of part of speech. Here you can see part অর্থ অংশ এবং স্পিচ অর্থ বাক্য বা কথা। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে পার্ট অফ স্পিচ বলে। পার্ট অর্থ অংশ, অর্থাৎ বিষয়টা কি, আমরা যখন ইংলিশে সেন্টেন্স তৈরি করি, এটা আমি গত ক্লাসে আপনাকে বলছি, সেন্টেন্স তৈরি করতে গেলে আমার প্রয়োজন হয় ওয়ার্ডের, শব্দের। তো প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে। সেই নামগুলো মানে ওয়ার্ড, মানে যে ওয়ার্ড গুলো, ওই ওয়ার্ড গুলোর একটা নাম থাকে। সেই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে এবং এটাকে আইডেন্টিফাই করে শিখতে হয়। কেন শিখতে হয়? আপনি যদি পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন না বোঝেন, একটা সেন্টেন্সে কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসবে, কোন ওয়ার্ডের সঙ্গে কোন ওয়ার্ড কানেক্টেড, এটা আপনি বুঝতে পারবেন না। বা যখন অনেক বড় একটা প্যাসেজ রিড আউট করবেন ইংলিশে, সেই প্যাসেজ থেকে তার অ্যাকচুয়াল থট বা সেন্স আপনি বুঝতে পারবেন না, অর্থাৎ ট্রান্সলেশনে প্রবলেম ফেস করবেন। এই জন্যই পার্ট অফ স্পিচটা হচ্ছে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি। এটা যদি জানা থাকে, হোল গ্রামারই জানা হয়ে যায়। 8 প্রকার পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে গ্রামারের আর কোনো কিছুই বাকি থাকে না। বাদ বাকি যেসব গ্রামারই থাকুক না কেন, সেটা আর্টিকেল হোক, ডিটারমিনার হোক, মডিফায়ার হোক, সবই এর ভিতর থেকেই যায়। পার্ট অফ স্পিচ শেখা থাকলে সবকিছুই সহজে পারা যায়। তাহলে দেখেন, the different classes or kinds of words used in English speech are called part of speech according to their use. For example, great. Mina is the only brilliant girl with highest score in the class. এই যে একটা সেন্টেন্স আপনি এখানে দেখছেন, এই সেন্টেন্সটাতে যে ওয়ার্ড গুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা নাম আছে। এই নামগুলো আইডেন্টিফাই করতে পারেন? গ্রেটটা কোন পার্ট অফ স্পিচ বলতে পারেন? Exclamatory. এক্সক্লামেটরি কোন পার্ট অফ স্পিচের নাম না। না সরি, হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, পার্ট অফ স্পিচ এর জন্য। এটাকে বলা হয় ইন্টারজেকশন। পার্ট অফ স্পিচ হিসাবে কি? ইন্টারজেকশন। এই যে গ্রেটের পরে যে চিহ্নটা আছে, ওইটাকে এক্সক্লামেশন সিম্বল বলে, হ্যাঁ, বিস্ময়বোধক। তো গ্রেট শব্দটা একটা ইন্টারজেকশন। মিনা শব্দটা কি? না, ইজ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব না, ইজ এটা মেইন ভার্ব। এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব এখানে নেই, এটা মেইন ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব কাকে বলে? অক্সিলারি মানে হেল্পিং। যে ভার্বটা অন্য আরেকটা মেইন ভার্বের আগে বসে তাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে, অর্থাৎ অন্য আরেকটা ভার্বকে কথা বলতে সাহায্য করে। ইজ তখনই অক্সিলারি ভার্ব হয় যখন এই ভার্বটার পরে আরেকটা ভার্ব বসে এবং তার সাথে আইএনজি হয়। কিন্তু এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, তার মানে এটাই আমার মেইন ভার্ব। এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম ফাইনাইট ভার্ব একদম মেইন। এরপর দাটা কোন পার্ট অফ স্পিচ? হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাজেক্টিভ। অনলি বলতে পারে? এটা একটা অ্যাডভার্ব। আপনি যত এলয় যুক্ত শব্দ দেখবেন, যেখানেই দেখেন না কেন, ওই যে আপনি লিখছিলেন কোর্ডিয়ালি, পলাইটলি, এটা ওটা যা ছিল, এলয় যুক্ত সব শব্দই মোস্ট অফ দ্য টাইম অ্যাডভার্ব হয়। ঠিক আছে, অ্যাডভার্ব অফ ম্যান। ব্রিলিয়ান্ট কোন পার্ট অফ স্পিচ? ব্রিলিয়ান্ট, এটা অ্যাডজেক্টিভ না? অ্যাজেক্টিভ। গার্ল? গার্ল, নাউন। উইথ? উইথ প্রিপজিশন। রাইট। হাইয়েস্ট? দেখেন, এটা হচ্ছে, কোনটা? এই যে বলি না আমরা গুড, বেটার, বেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, এগুলোকে ডিগ্রি বলা হয়। তো ডিগ্রি গুলো কোন পার্ট অফ স্পিচ হয়? সুপারলেটিভ এটা। এটা হচ্ছে অ্যাজেক্টিভ। পার্ট অফ স্পিচ হিসেবে কি? সুপারলেটিভ তো ডিগ্রি ঠিক আছে, বাট পার্ট অফ স্পিচ কি? অ্যাজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা। স্কোর?
নাউন, হ্যাঁ। ইন একটা বলতে পারবেন প্রেপোজিশন, স্কুল নাম। দা একটা অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন। তো এই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, এই নাম যদি আইডেন্টিফাই করতে না পারেন, আপনি যত ভালোভাবে একটা সেন্টেন্স পড়েন না কেন বা আপনার ভোকাবুলারি যতই সমৃদ্ধ থাক না কেন, আপনি একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন না। কারণ আমার ভোকাবুলারি যদি আপনি পড়তে যান যে কোনো জায়গা থেকে, যে কোনো বই থেকে আপনি ইংলিশের ভোকাবুলারি পড়বেন, দেখবেন তার পাশে ছোট্ট করে লেখা থাকে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব, এটা প্রেপোজিশন, এটা কনজাংশন, এটা ইন্টারজেকশন। বুঝতে পারছেন কি বললাম? যে কোনো বইতে ভোকাবুলারি শিখতে গেলে আপনি এরকম। লেখা থাকে, বাট হ্যাঁ। এই পার্ট অফ স্পিচ কখনো চেহারা অনুযায়ী বসানো যায় না, এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। মানে আপনি যে একদম মুখস্থই রাখবেন এই শব্দটাই এই পার্ট অফ স্পিচ, এমন হয় না। অবস্থান ভেদে এদের পরিবর্তন হয়। সেটা কেমন? মনে করেন আগের দিন একটা সেন্টেন্স দেখেছিলাম না, ওয়াক মানে হাঁটা, এবং ওই ওয়াক ওয়াক, শব্দটাকে ওয়াকিং, কতগুলো ওয়াক। ভাবে ইয়ে করা যায়, হ্যাঁ। তো এরকম মনে করেন, দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। দিস ইজ আ ম্যাঙ্গো। এই যে সেন্টেন্সটা, এই ম্যাঙ্গো শব্দটা হচ্ছে একটা নাউন, জাস্ট একটা ফলের নাম, একটা নাউন। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা হচ্ছে একটা আম গাছ। এই ম্যাঙ্গো শব্দটা ট্রি কে মডিফাই করে, গাছ কিসের গাছ? আম গাছ। তো তখন এই মানে পরের সেন্টেন্সটাতে ম্যাঙ্গো শব্দটা হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ, নাউন কে মডিফাই করে। নাউনের একটা মুড বোঝাচ্ছে গাছটা কেমন, কিসের, আমের গাছ। তো আগের সেন্টেন্সে যে ওয়ার্ডটা নাউন ছিল, পরের সেন্টেন্সে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এরকম সেন্টেন্সের অবস্থানের উপর ডিপেন্ড করে এই পার্ট অফ স্পিচ গুলো পরিবর্তন হয়। বুঝতে পারছেন কি বললাম? পরিবর্তন হয়। তো এখন দেখেন, আমাদের মেইনলি যে বিষয়টা জানতে হবে পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা। So total there are 8 types of part of speech in English language. You know that: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. Totally 8 প্রকারই তো আছে নাকি part of speech, জানেন তো? জানি। আচ্ছা, এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে আবার মেইন বা জিস্ট পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। অর্থাৎ এই তিনটা ওয়ার্ড না হলে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করা যায় না। এই নাউন, প্রোনাউন এবং ভার্ব বাদে বাকি যতগুলো পার্ট অফ স্পিচ আছে বা আপনি দেখবেন, সেগুলো মূলত বাড়তি অংশ। সেগুলো একটা সেন্টেন্সকে মডিফাই করে, বিশেষায়িত করে। এই নাউন, প্রোনাউন এবং ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়, অতিরিক্ত তথ্য দেয়। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, প্রেপোজিশন ও নাউন বা প্রোনাউনের আগে বসে। কনজাংশন আলাদা দুইটা সেন্টেন্স, ওয়ার্ড বা ক্লজ কে কানেক্ট করে। হ্যাঁ, এইভাবে এই সেন্টেন্স গুলো আর কি হয়। এখন দেখেন নাউন জিনিসটা কি। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলা হয়। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। অর্থাৎ এনি কাইন্ডস অফ কিছু নেম নাম। ক্যান বি নাউন। সেটা কোনো জায়গার নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, গুণের নাম হতে পারে, অবস্থার নাম হতে পারে। এনিথিং ক্যান বি নাউন। ফর এক্সাম্পল, রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সল্ট, বাংলাদেশ, রহিম, করিম, অনেস্টি, কাইন্ডনেস। এরপর প্রোনাউন জিনিসটা কি। প্রোনাউনটা হচ্ছে অনেক নাউন, বদলে যেটা বসে। নাউনের পরিবর্তে যেটা বসে, নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলি প্রোনাউন। ঠিক আছে? A pronoun is a substituting word for noun or noun equivalent. অর্থাৎ এই জিনিসটা মূলত কি জানেন, এটা কেন ব্যবহৃত হয়? ইংলিশটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজদের থেকে আসছে। তো এই জায়গাটাতে মূলত যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে, ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি, একটা শব্দের দুইবার উক্তি বা দুইবার ব্যবহার। যেমন বাংলায় আমরা এই ধরনের কথা অনেক সময় বলি, সে নাচতে নাচতে স্কুলে যায়, সে গান গাইতে গাইতে ভাত খায়। এই যে নাচতে নাচতে,
বা গাইতে গাইতে, এই যে কথাগুলো আমি বলছি এটা বাংলায় বলতে পারি, বাট আপনি যদি এটা ইংলিশ ট্রান্সলেশন করেন আপনি কখনো এইভাবে বলতে পারবেন না যে হি গোস টু স্কুল ডান্সিং ডান্সিং। জাস্ট হি গোস টু স্কুল ড্যান্সিং, এই একবার বলতে হয়। হ্যাঁ, তো এই জায়গাটাতে মূলত প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে নাউনের ব্যবহার, এটা ওয়ান কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। এই জন্য যখন একটা বিষয় সম্পর্কে, একটা পার্টিকুলার বিষয় সম্পর্কে আপনি কথা বলতে যাবেন ইংলিশে, বা আপনি স্পিকিং করতে যাবেন, তখন আপনাকে এই জায়গাটায় ফোকাস রাখতে হবে যে প্রথম সেন্টেন্সে সাবজেক্ট রেখে বাকি জায়গাগুলোতে সাবজেক্টের পরে মানে নাউন রেখে বাকি জায়গাগুলোতে যদি প্রোনাউনের ব্যবহার হয় তাহলে একটা সেন্টেন্স দেখতে, বলতে বা লিখতে অনেক বেশি সুন্দর লাগে। মানেটা কেমন? অর্থাৎ এই রিডান্ডেন্সি প্রবলেমটা দূর করার জন্যই মূলত প্রোনাউনের উৎপত্তিটা হয়। যেমন রহিম ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রহিম একজন মেধাবী ছাত্র। আবার আমি যদি বলি রহিম, দিয়ে হ্যাঁ, রিডস ইন ক্লাস 10, রহিম দশম শ্রেণীতে পড়ে। আবার আমি যদি বলি রহিম গোস টু স্কুল এভরিডে। হ্যাঁ, সো এই প্রত্যেকটা সেন্টেন্সে রহিমের ব্যবহার না করে, এটা করলে রিডান্ডেন্সির কাজ করে। প্রথমটাতে রহিম রেখে বাকিগুলোতে রহিমের পরিবর্তে আমি যদি এই হি এর ব্যবহার করি, সেটাই হচ্ছে মূলত প্রোনাউন হয়। তাহলে প্রোনাউন ইজ ইউজড মেইনলি ইনস্টেড অফ নাউন, নাউনের পরিবর্তেই প্রোনাউনটা বসে, তাই না? এখন এটাকেও আমাদের ডিটেলসে শিখতে হবে, আমি আপনাকে শেখাবো। অ্যাডজেক্টিভটা কি? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। নাউন অথবা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, অর্থাৎ অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, কোয়ালিফাই করে, বিশেষায়িত করে। ওই যে বললাম না 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর মেইন যে পার্ট অফ স্পিচ বা জিস্ট যেটা, সেটা হচ্ছে আপনার এই নাউন, প্রোনাউন আর ভার্ব। সো দিস ইজ আ নাইস পেন, শি ইজ আ বিউটিফুল লেডি। সেখানে নাইস ও বিউটিফুল শব্দ দুইটি যথাক্রমে অ্যাডজেক্টিভ, কারণ কি পেনকে মডিফাই করছে নাইস শব্দটা, লেডিকে মডিফাই করছে বিউটিফুল শব্দটা। বুঝেন তো এটা নাকি অ্যাডজেক্টিভ হ্যাঁ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আচ্ছা, এইবার দেখেন ভার্ব। ভার্বটা কি? ভার্ব হলো এমন একটি শব্দ যা কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। আমার যত পার্ট অফ স্পিচ আছে সবগুলো পার্ট অফ স্পিচের ভিতর ভার্ব হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। Verb is a word that denotes being, having, or doing something. Verb is the essential word. For that reason, verb is the heartbeat of sentences. For making any kinds of English sentence, you must need a particular verb. So without using verb, you cannot make any kinds of English sentences. So he goes to school. ভার্বটা হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের পরে বসে। হি গোস টু স্কুল, এই গোস শব্দটা হচ্ছে আমার মূলত এখানে ভার্ব। উই প্লে ফুটবল, এই প্লে শব্দটা আমাদের ভার্ব। হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি, সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা দেখা করার জন্য, এই স্যাট শব্দটা ভার্ব। দে গো টু মার্কেট, গো শব্দটা ভার্ব। কিন্তু এই 3 নম্বর সেন্টেন্সে দেখেন এই স্যাড ছাড়াও আরো একটা ভার্ব আছে যে মিট, মানে দেখা করা বা সাক্ষাৎ করা। এটা হচ্ছে টু মিট, টু প্লাস ভি ওয়ান, এটা বলে ইনফিনিটিভ। অর্থাৎ আমার এই ভার্বের ক্লাসিফিকেশন আমি পড়াবো আপনাকে ডিটেলসে। প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ভার্ব 2 প্রকার, আবারও বলছি, ফাইনাইট এবং নন ফাইনাইট। ফাইন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা দেখে টেন্স চেনা যায়, যে ভার্বটা সাবজেক্টের পরে বসে, সেটাকে আমরা মূলত ফাইনাইট ভার্ব বলি। আর যে ভার্বটা দেখা যায় ভার্ব, চেহারাটা ভার্বের মতোই কিন্তু একটা সেন্টেন্সে অন্য পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে, নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে যদি কাজ করে, আমার দেখে মনে হয় কি যেটা একটা ভার্ব কিন্তু কাজ করে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অন্যান্য পার্ট অফ স্পিচ হিসাবে, সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব গুলো জিরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপল হয়, যেগুলো একটা সেন্টেন্সে সাবজেক্ট থেকে দূরে বসে, যেগুলো দেখলে টেন্স চেনা যায় না, মনে হচ্ছে ভার্ব বাট ওটা আসলে ভার্ব না, ওটা অন্য কোনো পার্ট অফ স্পিচের সেন্টেন্স, এরকম বিষয়। দি গো টু মার্কেট, তারা বাজারে যায়। আচ্ছা, এরপর দেখেন অ্যাডভার্ব, যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন এন্ড ইন্টারজেকশন ব্যতীত অন্য যে কোনো
স্পিচ বা ফ্রেজ বা কোনো সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যাড প্লাস ভার্ব, অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে বাড়িয়ে কিছু বলাটাই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত কি, একটা সেন্টেন্সের ভার্বকে আগের ক্লাসে যেটা দেখিয়েছি কোথায় কখন কিভাবে কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, বুঝতে পারছেন? যেমন প্যান্থার ক্যান রান ফাস্ট, প্যান্থার মানে চিতাবাঘ, ক্যান মানে পারা, রান মানে দৌড়ানো, তো চিতাবাঘ দৌড়াতে পারে। এবার সে কেমন দৌড়ায়, তার দৌড়ানোর ধরনটা কেমন, ফাস্ট মানে দ্রুত, অর্থাৎ এই ফাস্ট শব্দটা রানকে মডিফাই করছে, সে দৌড়ায়, সে দ্রুত দৌড়ায়। এটা হচ্ছে অ্যাজেক্টিভের বিপরীত। অ্যাজেক্টিভ মূলত নাউন বা প্রোনাউনকে নিয়ে কাজ করে, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাজেক্টিভ। আর অ্যাডভার্ব কাকে করে, ভার্বকে, ভার্ব সম্পর্কে বাড়িয়ে বলে। অর্থাৎ একটা সেন্টেন্সের, আমি আবারও বলছি, মেইন পার্ট বা জিস্ট অংশ হচ্ছে নাউন প্রোনাউন এবং ভার্ব। যেমন আমি যদি বলি, মনে করেন শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে। এই যে একটা সেন্টেন্স আমি লিখলাম, এই সেন্টেন্সে শি আমার প্রোনাউন, ইজ আমার ভার্ব, গার্ল আমার নাউন, এই তিনটা ওয়ার্ড হচ্ছে আমার মূলত মেইন ওয়ার্ড বা জিস। এই তিনটা ওয়ার্ডের যদি আপনি একটা ওয়ার্ডও বাদ দেন আপনার সেন্টেন্স হবে না। সেন্টেন্স হবে, বাট এই তিনটা ওয়ার্ড লিখলে কিন্তু সেন্টেন্সের একটা মিনিমাম অর্থ বোঝা যায়, যে সে হয় মেয়ে, শি ইজ গার্ল। এবার আমি যখন বলি শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, এই এটা গার্লকে মডিফাই করে। অর্থাৎ নাউনকে যে ওয়ার্ড মডিফাই করে, নাউনের সংখ্যা বোঝায়, তাকে ইয়ে বলে, অ্যাজেক্টিভ বলে। এই এটা অ্যাজেক্টিভ। শি ইজ আ বিউটিফুল গার্ল। তাহলে আমার এই বিউটিফুল বসালে কি হলো, সেন্টেন্সটা আরেকটু বড় হলো। এটাও কাকে মডিফাই করছে, এই গার্লকে। এটা কাকে মডিফাই করছে, গার্লকে। সে মেয়ে, সে একটা মেয়ে, সে একটা সুন্দরী মেয়ে, শি ইজ আ ভেরি বিউটিফুল। সে সুন্দরী মেয়ে, সে খুব সুন্দরী মেয়ে। তো এই ভেরি শব্দটা আবার এই বিউটিফুল কে মডিফাই করে, যে সে সুন্দরী, খুব সুন্দরী। তো এই ভেরিটা আবার এই অ্যাডভার্ব। অ্যাডভার্ব মেইনলি ভার্বকে মডিফাই করে, বাট এটা নিজেকে নিজে মডিফাই করতে পারে। ইভেন অ্যাডভার্ব একটা হোল সেন্টেন্সকে, প্রেপোজিশনকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এটা নিয়ে আমি যখন ডিটেলসে পড়াবো আপনি বুঝতে পারবেন। বাট মেইনলি অ্যাডভার্ব সবসময় ভার্বকে মডিফাই করে, ভার্বকে বাড়িয়ে বলে। ভার্ব সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেওয়াটাই মূলত অ্যাডভার্বের কাজ। অ্যাডভার্ব অনেক পাওয়ারফুল একটা পার্ট অফ স্পিচ। এরপর দেখেন প্রেপোজিশন। প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। অর্থাৎ এটা কি জানেন, প্রিপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি ভাবে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ আপনি সিনেমার নায়িকাদের যেমন সাজায়, নতুন বউকে যারা বিয়ে করতে যায় সাজায় না, হাতে চুড়ি, কানের দুল, নাকের নলক, গয়না পরায়, তো দেখলে যেমন সুন্দর লাগে। একটা ছেলেকে যদি কোট বুট শার্ট টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে। একটা সেন্টেন্সে প্রেপোজিশনের ব্যবহার করলে ইন দ্য সেম ওয়ে সেন্টেন্সের সৌন্দর্য বেড়ে যায়। এটাও যে মেইন কোনো পার্ট এরকম না, বাট প্রেপোজিশন ব্যবহার করলে একটা সেন্টেন্স গর্জিয়াস হয়। একটা সেন্টেন্সকে প্রিপোজিশন ডেকোরেট করে তোলে, সাজসজ্জিত করে তোলে, অর্নামেন্ট বা অলংকারের কাজ করে। হ্যাঁ, বাট এটা বসে কোথায়, নাউন বা প্রোনাউনের আগে, অবজেক্টের স্থানে মেইনলি বসে থাকে। যেমন পুট দ্য বক্স অন দ্য টেবল, এই অন শব্দটা প্রিপোজিশন। আই লিভ উইথ মাই ফ্যামিলি, উইথ শব্দটা প্রিপোজিশন। হি লিভস ইন আমেরিকা, এই আমেরিকা, এই মানে এই যে ইন শব্দটা আমার প্রিপোজিশন। সো এগুলো উপরেও পুরো ডিটেইলস ক্লাস আছে, আমি দেখাবো আপনাকে। এরপর দেখেন কনজাংশন। কনজাংশনটা কি? কনজাংশন অর্থ সংযোগ স্থাপন। দুইটা শব্দ, ওয়ার্ড, দুইটা বাক্য, সেন্টেন্স, অথবা দুইটা বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে মূলত কনজাংশন বলে। হ্যাঁ, and or but though although, these are the conjunction. They are cheerful but broad minded. She is happy but frustrated. I will go if you come. আমি যাব যদি তুমি আসো। সো এগুলোকে বলা হয় কনজাংশন। এরপর দেখেন কনজাংশনের পরে যেটা আসে ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি? আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আল্লাহ, স্পাই, ব্রাভো, হাস, হু, হ্যালো। এই শব্দগুলো মূলত মানুষের তাৎক্ষণিক আবেগ অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে, যা ইন্টারজেকশন বা আবেগ সূচক অব্যয় নামে পরিচিত। যেমন আল্লাহ, হিজ নো, হাই, শেয়ার মি, ফাই আর ফু, ইউ আর সো সিক, তুমি এত খারাপ।
ব্রাভো, ইউ আর ডুইং ওয়েল, সাবাস তুমি খুব ভালো করছো। অর্থাৎ এগুলো দেখলেই চেনা যায় এই ওয়ার্ড গুলোর পর একটা এক্সক্লামেশন সিম্বল থাকে, মানে ইন্টারজেকশনটা আর কি অন্যান্য যে পার্ট অফ স্পিচ গুলো আছে সেগুলোর থেকে একটু ডিফারেন্ট। অন্য সবগুলো পার্ট অফ স্পিচ একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে। নাউনের জন্য অ্যাডজেক্টিভ বসে, ভার্বের জন্য অ্যাডভার্ব বসে, নাউনের বা প্রোনাউনের জন্য প্রেপোজিশন বসে, কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড কানেক্ট করে। বাট এই ইন্টারজেকশন অন্য কোনো পার্ট অফ স্পিচকে সাথে নিয়ে কাজ করে না, এরা এরকম সেপারেট থাকে, বুঝতে পারছেন? এই জন্য এগুলো দেখলেই বোঝা যায়। বাট অন্যান্য পার্ট অফ স্পিচ গুলো বিভিন্ন সিচুয়েশনে পরিবর্তন হয়। তো এইখানে একটা বড় সেন্টেন্স দেওয়া আছে, এইটা থেকে এবার আপনি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন তো পারেন কিনা। A very nice glass jar was kept on the table. Suddenly it fell down and broken. My sister screamed, "Damn! How it happened?" সো এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করতে হবে। এটা যদি আপনি না পারেন, এই ধরনের সেন্টেন্স আপনি যখন দেখবেন, সেই সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা অর্থ, অ্যাকচুয়াল মিনিং আপনি বের করে নিয়ে আসতে পারবেন না। ভেরি হচ্ছে, তো সেন্টেন্সটা আপনি একবার আর্টিকেল। সেন্টেন্সটা আপনি একবার পড়েন, পড়ে তারপরে ইয়ে করেন, পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করেন। Very nice glass jar was kept on the table. Suddenly it fell down and broken. My sister screamed. How it how it happened. হ্যাঁ, এখানে very nice was very হচ্ছে এখানে adjective, অ্যাজেক্টিভ কেন, নাইসটা কি? nice টা adjective তাহলে আর very তাহলে হচ্ছে ভেরি হচ্ছে adverb। অ্যাডভার্ব, নাইস কে মডিফাই করে ভেরি আমি শব্দ। কিন্তু adjective আর adverb মিলাই ফেলি, মানে না, কি এই বললাম, দুটো একচুয়ালি অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউন প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করে না। দেখেন, একটা সেন্টেন্স আইডেন্টিফাই করতে গেলে প্রথমত আমার সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে হবে। একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, এ ভেরি নাইস গ্লার্জার, এই গ্লার্জার পর্যন্ত এই সেন্টেন্সটার সাবজেক্ট। কি বললাম বলেন তো? এই যে গ্লার্জার এই পর্যন্ত কিন্তু সাবজেক্ট। অর্থাৎ এই very সাবজেক্ট nice হচ্ছে একটা character, হ্যাঁ। ফ্রেজাল সাবজেক্ট, এই সাবজেক্টকে বলা হয় একটা ফ্রেজাল সাবজেক্ট, অর্থাৎ কতগুলো ওয়ার্ড নিয়ে একটা সাবজেক্ট গঠন করা হচ্ছে। এখন এই ফ্রেজাল সাবজেক্টের ভিতর মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে এই গ্লার্জার। একটু একটু বড় করা যায় আর একটু। হ্যাঁ, মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে এই গ্লার্জার। এই গ্লার্জার একটা নাউন, এই নাউনটাকে মডিফাই করছে নাইস শব্দটা, যে গ্লার্জার সুন্দর গ্লার্জার, তাহলে নাইসটা অ্যাডজেক্টিভ। গ্লার্জার একটা সুন্দর গ্লার্জার, এই এটাও অ্যাডজেক্টিভ। আবার একটা সুন্দর গ্লার্জার একটা খুব সুন্দর গ্লাসের পাত্র, তাহলে খুব সুন্দর, অর্থাৎ এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, নাইসকে মডিফাই করছে। ওয়াজ কেপ্ট, ওয়াজটা অক্সিলারি ভার্ব, কেপ্টটা মেইন ভার্ব, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। অন, এটা একটা প্রেপোজিশন। দা অ্যাডজেক্টিভ, টেবল নাউন, এ এন্ড দি এগুলো হচ্ছে আর্টিকেল। সো আর্টিকেল কোনো পার্ট অফ স্পিচের নাম না, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এগুলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, নাউনকে মডিফাই করে। সাডেনলি বলতে পারেন এটা কোন পার্ট অফ স্পিচ, হঠাৎ করে। ইট ফেল ডাউন অ্যান্ড ব্রোকেন, তো সাডেনলি শব্দটা কোন পার্ট অফ স্পিচ? না, এটা অ্যাডভার্ব। আবারও বলছি, সমস্ত এলয় যুক্ত শব্দ মনে রাখবেন যে অ্যাডভার্ব হয়, ঠিক আছে? কিভাবে, হাউ, হঠাৎ করে, হাউ দিয়ে প্রশ্ন করলাম না, বোঝেন না? মানে অ্যাডভার্ব কাকে বলে, আপনাকে গত ক্লাসে কি দেখাইছিলাম, হাউ ক্যান উই মেক লং সেন্টেন্স। হ্যাঁ, যে কিভাবে এটা পড়ে গেল, হঠাৎ করে পড়ে গেল, তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করা মানে কি, অ্যাডভার্ব অফ ম্যানার, বিহেভিয়ার। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে হঠাৎ করে, তাহলে এটা কি, অ্যাডভার্ব অফ আচ্ছা, ম্যানার। হ্যাঁ, ইট ফেল ডাউন, এটা পড়ে গেল, ইট শব্দটা একটা প্রোনাউন, ফেল ডাউন এটা আমার ভার্ব, অ্যান্ড ব্রোকেন, অ্যান্ড শব্দটা একটা কনজাংশন, ব্রোকেন আচ্ছা। শব্দটা আবার ভার্ব। মাই সিস্টার, এখানে এখানে ব্রোকেনটা এখানে ভার্ব তো। হ্যাঁ ভার্ব, মাই সিস্টার, তাহলে মাই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? মাই সিস্টার নাও। সিস্টার শব্দটা নাউন, সিস্টার, তাহলে সিস্টারকে মডিফাই করে মাই, যে বোন, আমার বোন। মাই এই যে প্রোনাউন, মাই তো প্রোনাউন। মাই প্রোনাউন না, এই মাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ।
হ্যাঁ, আই, উই, adjective. ইউ এগুলো প্রোনাউন, কিন্তু মাই প্রোনাউন না। কেন প্রোনাউন না? প্রোনাউন তাকে বলে যে শব্দ নাউনের পরিবর্তে বসে, যে শব্দ নাউনকে মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। অর্থাৎ এখানে মাইটা নাউনকে মডিফাই করতেছে, নাউনের পরিবর্তে বসতেছে না। প্রোনাউন হলে তারপরে ভার্ব বসে, বাট এই মাইয়ের পরে ভার্ব না, নাউন আছে। এগুলো পজেস করা অবস্থা, এগুলো বলে পজেসিভ অ্যাজেক্টিভ। যখন এই পার্ট অফ স্পিচ গুলো ডিটেলসে পড়াবো তখন এই বিষয়গুলো আপনাদেরকে আমি শেখাবো। ঠিক আছে? তাহলে আমার বোন, মাই সিস্টার, আওয়ার ব্রাদার, হিজ হাউস, দেয়ার কার, এই মাই, আওয়ার, দেয়ার, ইওর, হার, এই ওয়ার্ড গুলোর পর অবশ্যই অবশ্যই নাউন বসে, এবং এই ওয়ার্ড গুলোকে প্রোনাউন বলে না, এদেরকে বলে অ্যাজেক্টিভ, এদেরকে পজিটিভ অ্যাজেক্টিভ বলে। এরপর স্কেমড মানে চিৎকার করে ওঠা, এটা একটা ভার্ব। ড্যাম, এটা একটা ইন্টারজেকশন। হাউ ইট হ্যাপেন, এই হাউ শব্দটা কি জানেন? কোন পার্ট অফ স্পিচ? তো এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। কেন ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ? এর পরে দেখেন ইট আছে। যেহেতু কোশ্চেন করা যাবে সেই জন্য কি ইন্টারোগেটিভ? কোশ্চেন করা হয়, ঠিক আছে, হ্যাঁ ইন্ট্রোগেটিভ, বাট পার্ট অফ স্পিচ হিসেবে কি অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ? এর পরের ওয়ার্ডটা হচ্ছে ইট, এটা একটা প্রোনাউন। তো ইট কে মডিফাই করতেছে হাউ, যে কিভাবে ঘটলো। তো যে ওয়ার্ডটা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে আমরা অ্যাজেক্টিভ বলি। হ্যাপেন্ড, এটা আমার ভার্ব। এগুলো ধরতে হবে, এগুলো যদি আইডেন্টিফাই করতে না পারেন সেন্টেন্সের মিনিং বের করা সম্ভব হয় না। এইখান থেকে এই সেন্টেন্স গুলো একটু করার চেষ্টা করেন তো। আই হ্যাভ আ পেন, তাহলে আই কোন পার্ট অফ স্পিচ? তো প্রোনাউন। প্রোনাউনে, হ্যাঁ প্রোনাউন বলবো। আই শুধু উই বাদে বলছেন তাই না? বাকিগুলো সব প্রোনাউন। ইউ, হি, সে। আর হ্যাভ হচ্ছে, আর হুম। হচ্ছে অ্যাডজেক্টিভ, হচ্ছে নাউন। পেন হচ্ছে নাউন। তারপরে আই গো হোম, কি হবে? আই, নাউন, গো ভার্ব, নাউন। হোমটা হচ্ছে নাউন না, দেখেন এই হোমটা হচ্ছে মূলত একটা অ্যাডভার্ব। কোন সেন্টেন্সের ভার্বকে কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাজ এ ওয়ার্ড হোম নাউন, অ্যাজ এ ওয়ার্ড পৃথিবীর সমস্ত শব্দই নাউন, কিন্তু একটা সেন্টেন্সে সেটা কোন পার্ট অফ স্পিচ হিসেবে বসছে আমার এটা বুঝতে হবে। হ্যাঁ, পরিবর্তন হয়। অর্থাৎ আমি যাই, কোথায় যাই, হোয়ার, বাড়ি যাই, হোম, সেটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। আমার মূলত দেখেন এর পরের সেন্টেন্সটা দেখেন একটু, আই গো টু হাউস, আমি বাড়ি যাই। বাট এই হাউজের আগে একটা টু আছে কিন্তু হোমের আগে টু নেই। এর কারণটা কি? হোম মানেও বাড়ি, হাউস মানেও বাড়ি। এই টু মানে কি, এটা একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে মূলত নাউন বসে। প্রেপোজিশনের ডেফিনিশন হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বা পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। তো আহ যে কোনো জায়গায় যাওয়া বা আসার ক্ষেত্রে গো, কাম এই ধরনের ভার্বের পরে টু প্রেপোজিশন আমাকে বসাতে হয়। হি ইজ গোয়িং টু স্কুল, আই গো টু মার্কেট, হি গোস টু স্কুল। যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বা আসার ক্ষেত্রে টু প্রেপোজিশন বসে। হ্যাঁ, গো এর পরে। কিন্তু পৃথিবীতে চারটা শব্দ আছে, এই হোম, হিয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড। এই চারটা শব্দের আগে এবং গো এর পরে কখনো টু বসে না। হোম, হিয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড এই চারটা শব্দের আগে। এদিন বলছিলেন, হ্যাঁ, আমি খেয়াল রাখিনি, হোম, দেয়ার, হেয়ার, হেয়ার আর অ্যাব্রোড। অ্যাব্রোড, এর আগে টু বসে না, এবং এগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস। হোম বলতে, হোম আর হাউসের ভিতর পার্থক্য আছে। হাউস বলতে বাড়ি, আমাদের থাকার বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বিল্ডিং, বাড়িকে আমরা হাউস বলি। আর হোম বলতে যে কোনো একটা থাকার জায়গা, সেটা পাহাড়ের গুহা হতে পারে, নৌকার নিচে ছাউনি হতে পারে, এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি হোম। ঠিক আছে, বাট হাউস হচ্ছে একটা বস্তু। হ্যাঁ, একটা বাড়ি, কমপ্লিট একটা বাড়ি। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। আই শব্দটা প্রোনাউন, নিড শব্দটা ভার্ব, সাম শব্দটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। এটাকে বলা হয় কোয়ান্টিটিভ অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওয়াটারকে মডিফাই করে, ওয়াটার শব্দটা নাউন, পানি, আমার পানি দরকার, আমার কিছু পানি দরকার, তাহলে নাউনকে যেটা মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাজেক্টিভ। 5 নম্বর সেন্টেন্সটা দেখেন, ওয়াটার দ্য গার্ডেন, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি জানেন? বাগানে পানি দেওয়া হচ্ছে। পানি দেওয়া হচ্ছে না। এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাগানে পানি দাও।
বাগানে পানি দাও, এখন এখানে ভার্ব কোনটা বলেন তো? হ্যাঁ, বাসটা উজ্জ্ব আছে। ভার্ব উজ্জ না এখানে। উজ্জ থাকে, উজ্জ ট্রাকটা কখনো। কি মনে হয়? হুম। ট্রাকটাকে এখানে ভার্ব। হ্যাঁ, ওয়াটারটা হচ্ছে এখানে ভার্ব। ভার্ব কোনোদিন উজ্জ থাকে না। উজ্জ থাকে নাউন বা প্রোনাউন। অর্থাৎ এইটাকে বলা হয় একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো ভার্ব দিয়ে শুরু হয়। এখানে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট উজ্জ থাকে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর সাবজেক্ট অলওয়েজ ইউ হয়। কেন হয় দেখেন, প্র্যাকটিক্যালি বুঝতে হয় একটা ভাষার মতো করে। এই ধরনের সেন্টেন্স এমন কারো সামনে বলা হয় যে বুঝতে পারছে আপনি তাকেই বলছেন, এই জন্য আর তার নাম বা মেনশন করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ। অর্থাৎ বলি না গেট আউট, বেরিয়ে যাও, কাকে বলি? যে আমার সামনে থাকে আমি তাকেই বলি, অর্থাৎ সে বুঝতে পারে যে আমি তাকেই বলছি, এই জন্য আর ইউ এগুলো বলার প্রয়োজন হয় না। হ্যাঁ, ওয়াটার দ্য গার্ডেন, আমার একটা বাগান আছে, একজন সার্ভেন্ট আমার আছে, তো আমি তাকে বলছি কি যে আহ, একটু পানি দাও এখানে। তো সে আমার একদম কাছেই আছে, এবং আমি যখনই বলছি একটু পানি দাও, সে বুঝতে পারছে যে আমি তাকেই বলছি। এই জন্য না, তার নাম তার মেনশন নাম করিনি বা মেনশন করার ইউ প্রয়োজন হয় সম্বোধন না। করিনি। এই হচ্ছে মেইন বিষয়। তো আহ 4 নম্বর সেন্টেন্সে যে ওয়াটারটা নাউন ছিল, 5 নম্বর সেন্টেন্সে কিন্তু সেই একই ওয়ার্ড হয়ে গেছে আপনার ভার্ব। এইভাবে কিন্তু চেঞ্জ হয় পার্ট অফ স্পিচ। এই দাটা অ্যাডজেক্টিভ, গার্ডেনটা নাউন। হিয়ার ইজ মাই স্কুল। তাহলে দেখেন এই যে মাই, কি বলছিলাম, এই মাইটা কোন পার্ট অফ স্পিচ? একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? স্কুলকে মডিফাই করে। স্কুল, এটা আমার স্কুল, এটা বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আবার স্কুল শব্দটা কোন পার্ট অফ স্পিচ? একটা নাউন। কিন্তু দেখেন হি হি ইজ আ স্কুল বয়, সে একজন স্কুলে পড়ুয়া বালক। এইখানে এই 7 নম্বর সেন্টেন্সে স্কুলটা আবার একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ জানেন? ওর পরে আরেকটা ওয়ার্ড আছে বয়, অর্থাৎ স্কুল শব্দটা ওই হ্যাঁ, বয়কে মডিফাই স্কুল করে। বয় আর কি। ঠিক আছে, স্কুল বয়, তাহলে স্কুলটা অ্যাডজেক্টিভ। একটা সেন্টেন্সে একের অধিক নাউন যদি থাকে, লাস্টেরটা নাউন থেকে যায়, বাকিগুলো অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ 6 নম্বর সেন্টেন্সে যে ওয়ার্ড ছিল নাউন, 7 নম্বর সেন্টেন্সে সেটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। 4 নম্বর সেন্টেন্সে যে ওয়াটার ছিল নাউন, 5 নম্বরে হয়ে গেছে সেটা ভার্ব। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। আইটা প্রোনাউন, টক ভার্ব, টুটা প্রেপোজিশন, হিমটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। কিন্তু দেখেন আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। আমার তার সাথে একটা কথা আছে। আমার তার সাথে একটা কথা আছে। এইখানে হ্যাভটা মেইন ভার্ব, আর এই টকটা কোথায় জানো? তো বোঝা যাবে 9.1 মানে আই হ্যাভ, আচ্ছা আই হ্যাভ। এই হ্যাভটা হচ্ছে আমার মূলত মেইন ভার্ব, আর ওই যে টক ওটা একটা নাউনের কাজ করে, জাস্ট একটা কথা, ওটা কোনো অ্যাকশন দেয় না, কোনো কাজ করে না। অ্যাজ এ টক আমরা মনে করি যে এটা ভার্ব, কিন্তু ভার্ব তখনই হয় যখন এটা অ্যাকশন দিতে পারে, যখন একটা কাজ দিতে পারে। হ্যাঁ, এই হচ্ছে main। টক টু হিম, এখানে টকটা কি ভার্ব না? টকটা ভার্ব, কিন্তু 9 নম্বর সেন্টেন্সে যে টক আছে ওইটা আমার ভার্ব না, ওটা একটা নাউন। বুঝতে পারছেন? হ্যাভ ভার্ব, হ্যাভটা হ্যাভটা ভার্ব। ভার্ব, রাইট। প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টের পরেই যে ওয়ার্ডটা থাকে সেইটাই মূলত ভার্ব। তা বাদে যদি অন্য কোথাও একটা সেন্টেন্সে ভার্ব দেখেন, দেখা যায় ভার্বের মতো, চেহারা ভার্বের মতো হতে পারে, বাট সেটা ভার্ব না, অন্য কোনো পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে। আই ওয়াচড, টকটা কি হিসাবে এখানে, টকটা কি? এটা নাউন। ঠিক আছে, একটা কথা, নাম আমার হচ্ছে। জাস্ট একটা কথা আছে তার সাথে। এটা এটা আমি বুঝবো কিভাবে নাউন? এই যে এ আছে না, এ এন্ড ডি, এই ওয়ার্ড গুলোর পরে যে ওয়ার্ডই বসবে সেটা নাউন। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, বুঝতে পারছেন? এদের পরে যে ওয়ার্ডটা আপনি পান না কেন সেটাই নাউন। ঠিক আছে। উইথ, এখানে উইথ, উইথ হিম, তাহলে উইথটা হিমটা প্রেপোজিশন, এখানে কি? হিমটা প্রোনাউন। উইথটা কি? প্রেপোজিশন, হিমটা প্রোনাউন। পজিশন। প্রেপোজিশন কোথায় বসে? নাউন বা প্রোনাউনের আগে। ঠিক আছে। আই ওয়াচড আ শো লাস্ট নাইট। একটু এগুলো গ্রামার ক্লাস, একটু হার্ড লাগবে, একটু কঠিন হবে, তারপরেও আমাকে বুঝতে হবে। হ্যাঁ, আজকে জাস্ট এটা আমি দেখাচ্ছি।
নেক্সট ক্লাস থেকে এই প্রত্যেকটাই যেগুলো বলছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রত্যেকটাকে আমি আরো ডিটেলসে বর্ণনা করবো। এই যে হিমটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের দুইটা ফর্ম, সাবজেক্টিভ আর অবজেক্টিভ। এটা একটা অবজেক্টিভ ফর্ম। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, এই মাইটা প্রোনাউন না কেন, অ্যাডজেক্টিভ কেন, এটা আমি বলবো। বুঝতে পারছেন? এই মাই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এর যে পজিটিভ প্রোনাউন সেটাকে বলে মাইন। যেমন আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন। আইটা একটা সাবজেক্টিভ প্রোনাউন। এই এটি এটি আমার কলম, দিস ইজ মাই পেন। এই মাইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি বলি এই কলমটি আমার, জোর দিয়ে বলা বোঝায়, চাপ দিয়ে বলা বোঝায়, তখন আবার এরকম হয়, দিস পেন ইজ মাইন। দিস পেন ইজ মাইন। এই মাইন কথাটা পজিটিভ প্রোনাউন। তো এরকম বিভিন্ন ফাংশন আছে প্রত্যেকটা পার্ট অফ স্পিচে, সেগুলো ডিটেলসে দেখাবো। গ্রামারটা একটু কষ্ট হবে, বাট নেওয়া লাগবে। এটা নিতে পারলে ল্যাঙ্গুয়েজটা ধরে রাখা যাবে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে, বা প্রফেশনাল এটা আমার খুব ভালো করে জানতে হবে, বিকজ এই জায়গাগুলোতে আমার উইকনেস আছে। স্পোকেন। আমি যদি করাই, যেমন আমি আগের দিন আপনাকে একটা ওই যে কনভারসেশন করতে বলছিলাম, প্রথমে আসলেই বলছিলাম না, আপনি কিন্তু পারছিলেন। তো হ্যাঁ, ওগুলো পারবেন, ওগুলো আনন্দের সাথে শিখতে পারবেন বা খুব সহজেই পারবেন। বাট এগুলো জানা থাকলে নিজের ভিতরে অনেক বেশি কনফিডেন্ট পাবেন, আত্মবিশ্বাস পাবেন, এবং ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে নিতে পারবেন। ঠিক আছে? এগুলো একটু কষ্ট হলেও আমার শিখতে হবে। এরপর দেখেন, আই ওয়াচড আ শো লাস্ট নাইট। আমি গত রাতে একটা শো দেখেছিলাম। আইটা প্রোনাউন, ওয়াচড ভার্ব। এই শো হচ্ছে একটা নাউন, জাস্ট এনি কাইন্ডস অফ শো। সেটা টিভি শো হতে পারে, সিনেমা হতে পারে। লাস্ট নাইট হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ কি? জানেন এটা অ্যাডভার্ব অফ কি? বলতে পারেন? অ্যাডভার্ব অফ এবার টাইম। বি। অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যায়। আমি যে শো দেখেছিলাম, আমি কখন দেখেছিলাম, হোয়েন। হোয়েন লাস্ট নাইট। তাহলে অ্যাডভার্ব অফ টাইম। এটা আমি গত ক্লাসে আপনাকে দেখাইছি না কিভাবে সেন্টেন্স বড় করতে হয়, ওইগুলোই আর কি। তো আমার তো সব অ্যাডভার্ব যে থাকতে হবে একটা সেন্টেন্স এরকম না। ওটা তো আমি দেখিয়েছি যে একটা সেন্টেন্সে সর্বোচ্চ কতগুলো অ্যাডভার্ব নেওয়া যায়, সর্বোচ্চ কত বড় করা যায় একটা সেন্টেন্স। কোনটা একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, আমাকে তো সেটা বুঝতে হবে কোনটা কোন অ্যাডভার্ব। ওয়াস্ট হচ্ছে ভার্ব, হুম। এই যে আর শো হচ্ছে একটা নাউন, হুম। লাস্ট নাইট হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। হুম। বাট এটা অ্যাডভার্ব টাইম ছাড়া আর কি বলে যে লাস্ট নাইট এটাকে? অ্যাডভার্ব, পার্ট অফ স্পিচ হিসাবে অ্যাডভার্ব, আর কিছুই না। আচ্ছা, ঠিক আছে? অ্যাডভার্বই তো একটা পার্ট অফ স্পিচ। শো মি ইওর আইডি কার্ড। তোমার আইডি কার্ডটি আমাকে দেখো। শো। এই শোটা হচ্ছে একটা ভার্ব, এটা আবার একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে? দেখেন 10 নম্বর সেন্টেন্সের ওই শোটার আগে একটা এ ছিল, অ্যাডজেক্টিভ ছিল। ওই শো বলতে যে কোনো শোকে বোঝাচ্ছে, একটা অবজেক্টকে বোঝাচ্ছে। সো ওটা আমার একটা নাও। কিন্তু 11 নম্বর সেন্টেন্সে এই শোটা হচ্ছে আপনার ভার্ব, দেখানো। মি, এটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, প্রোনাউন এটা। ইওর আইডি কার্ড, ইওর শব্দটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আইডি কার্ডটা নাও। বুঝতে পারেন কি বলছি? হ্যাঁ, হি লিভস ইন চিটাগাং। সে চিটাগাং এ বাস করে। হিটা প্রোনাউন, লিভসটা ভার্ব, ইনটা প্রেপোজিশন, চিটাগাংটা নাউন। চিটাগাংটা কি? নাউন। কিন্তু কাম ইন, ভিতরে আসো, এই কামটা কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। ভার্ব। ইনটা কোন পার্ট অফ? ইম্পারেটিভ। ইম্পারেটিভ, হ্যাঁ। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আর এই ইনটা কোন ইন পার্ট অফ? ইন তো নর্মালি আমরা এগুলোকে প্রিপজিশন বলি, কিন্তু এখানে কিভাবে আমি বুঝতে পারছি না। এখানে প্রেপোজিশন কাকে বলে আমাকে এটা বুঝতে হবে। অ্যাট, ইন, অন, এগুলো কিছুর তো আগে বসা, কিন্তু এখানে তো এগুলো তো শোনার আগে না, পরে বসছে, হ্যাঁ। অ্যাট, ইন, অন এগুলোকে তো আমরা পার্ট, মানে অ্যাজ এ ওয়ার্ড প্রেপোজিশন বলে চিনে থাকি। কিন্তু প্রেপোজিশনের ডেফিনেশনটা হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। যেমন লিভস ইন চিটাগাং, চিটাগাং এর আগে ইন আছে, ওইটা আমার প্রেপোজিশন। কিন্তু এইখানে আমার ইনের পরে ফুল স্টপ, অন্য কোনো নাউন প্রোনাউন নেই। তাহলে ইনটা কি হবে? কামকে প্রশ্ন করেন, কোথায় আসো। ইন মানে কি? ইনের যে অ্যাকচুয়াল মিনিংটা কি? ভিতরে, তাই না? তাহলে কোথায় আসো, হোয়ার, ভিতরে, ইন। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে হোয়ার দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যায়। কি বলা হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস। কঠিন আসলে। তাহলে যে ওয়ার্ডটা আগের সেন্টেন্সে আমার ছিল প্রেপোজিশন, সেই সেম ওয়ার্ড অ্যাডভার্ব হয়ে গেছে। যদি এরকম দেখেন যে প্রেপোজিশনাল ওয়ার্ড তারপরে নাউন প্রোনাউন নেই, সেটা মোস্ট অফ দ্য টাইম অ্যাডভার্বই হয়। ঠিক আছে? হ্যাঁ, আই ডিসলাইক ক্রাইম। আমি কান্না অপছন্দ করি। ডিসলাইক মানে অপছন্দ করা, এটা আমার একটা ভার্ব।
আর এই ক্রাইং শব্দটা আমার কি? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে ভার্ব, বাট অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা ভার্ব না। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডটা অ্যাকশন দেয়, যেটা কাজ করা বোঝায়, যেটা সাবজেক্টের পরে বসে, এখানে তো ভার্ব একটা আছে, ডিসলাইক। তাহলে ক্রাইংটা কি? অ্যাডজেক্টিভ। এই ক্রাইং শব্দটা একটা অ্যাডজেক্টিভও না, একটা নাউন। কান্না, জাস্ট কান্না। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ তো অন্য আরেকটা ওয়ার্ডকে যদি কেউ মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এটাকে বলা হয় জিরান। অ্যাজ এ পার্ট অফ স্পিচ একটা নাউন। জাস্ট কান্না, আমি অপছন্দ করি কি? কান্না। কান্না, সো জাস্ট একটা নাউন। কিন্তু আমি যদি এইভাবে একটা কথা বলি যে আই আই স আই স আ ক্রাইং বেবি, এখানে আইটা প্রোনাউন, সি এর পাস্ট ফর্ম, এটা ভার্ব, পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা অ্যাডজেক্টিভ, বেবিটা নাও। এই বেবিকে মডিফাই করে ক্রাইং শব্দটা। যে আমি একটা বাচ্চাকে দেখেছিলাম, কেমন বাচ্চা? ক্রাইং বেবি, অর্থাৎ কান্নারত বাচ্চা, অর্থাৎ কাঁদতেছিল। সেরকম অবস্থায় আমি একটা বাচ্চাকে দেখেছিলাম। আমি একটা আই স আ ক্রাইং বেবি, আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম। মানে যে বাচ্চাটা কাঁদতেছিল, কাঁদতেছিল। বুঝতে পারছেন? তো 14 নম্বর সেন্টেন্সে একই ওয়ার্ড, একই স্পেলিং, ক্রাইংটা কিন্তু নাউন। ওটা কাউকে মডিফাই করতেছে না, অবজেক্টের স্থানে বসছে, ফুল স্টপ। কিন্তু 15 নম্বর সেন্টেন্সে সেই একই ওয়ার্ড আমার অ্যাজেক্টিভ। কারণ কি? আরেকটা নাউনকে ওয়ার্ডটা মডিফাই করতেছে, বেবিকে মডিফাই করতেছে। সো এটাকে বলা হয় অ্যাজেক্টিভ। আবার আমি যদি বলি দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটা কাঁদতেছে, তখন ওই ক্রাইংটা হয়ে যায় আবার ভার্ব, অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়। বাচ্চাটা কাঁদতেছে, দ্য বেবি ইজ ক্রাইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম ভাবে একটা ওয়ার্ড নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, বা ভার্ব হতে পারে। আমার সেন্টেন্সে তার অবস্থান দেখে, তার অ্যাকশন দেখে, তার কার্যক্রম দেখে আইডেন্টিফাই করতে হবে যে কোন ওয়ার্ড কোন পার্ট অফ স্পিচ। এটা আপনি একবার একটু স্ক্রিনশট দিয়ে নেন, আমি রেকর্ড ফাইল পাঠাবো, বাট তারপরে একটা স্ক্রিনশট দিয়ে নেন আপনি। আমার খুব ভালো হয় হ্যাঁ, যদি আপনি, হ্যাঁ, একটু পাঠাই দিতে পারেন যত আর্লি আর কি, আমার জন্য সুবিধা হয়। আমি একটু লেকচার গুলো শুনে শুনে আমি জিনিসগুলো একটু আইডেন্টিফাই করে লিখলাম, নোট করলাম, একটু সুবিধা হয়। রেকর্ড পাবেন, সমস্যা নেই, বাট একটা স্ক্রিনশট দেন, দিয়ে এগুলো নিজে নিজে একটু হ্যাঁ, করার চেষ্টা করেন, ঠিক আছে? আমি স্ক্রিনশট রাখছি। তাহলে এই বিষয়গুলো একটু কমপ্লিট করে ফেলবেন, হ্যাঁ। এই যে সম্পূর্ণ ফাইলটা যেটা দেখালাম, আর এরপর আমরা প্রত্যেকটা পার্ট অফ স্পিচকে ডিটেলসে পড়বো, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, আপনি আমাকে